আজকে আমরা দেখব থাইল্যান্ডে 2023 সালে নির্মিত মুভি ডেথ হুইসপার। মুভিটি শুরু হয় একটি দম্পতিকে দেখানোর মাধ্যমে। তারা তাদের মেয়েকে নিয়ে কথা বলছিল। তাদের মেয়ের নাম ছিল নাট। নাট খুবই অসুস্থ ছিল। এমন সময় তারা নাটের চিৎকার শুনতে পায়। দৌড়ে নাটের কাছে এসে দেখে নাটের পেট ও গলা অদ্ভুতভাবে ফুলে যাচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নাট মারা যায়। এরপর দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা এই পরিবারটিকেই দেখতে পাই। পরিবারের বড় বোন ইয়াড ঘুম থেকে উঠে তার মার কাছে জিজ্ঞাসা করে তার পানির জগটা কোথায়, যা ইয়াম তার কাছে নিয়ে আসে। ইয়াড ইয়ামকে ধন্যবাদ জানায় আর তার মাকে জিজ্ঞাসা করে বড় ভাই ইয়াক কবে ফিরবে। তার মা বলে চিঠিতে তো বলেছিল সে 2-1 দিনেই ফিরবে। তিন বোন তাদের ভাইকে নিয়ে মজা করতে থাকে, কারণ ইয়াক সোলজার হবার জন্য গিয়েছিল, কিন্তু সে তা হতে পারেনি। তাদের মা তাদেরকে স্কুলে যেতে বলে আর বলে তারা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। তাদের বাবা আজ তাদের মেলায় নিয়ে যাবে। তিনজন খুশি হয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা হয়। যাবার পথে ইয়াড বলে সে ভুলে গিয়েছিল আজ তার স্কুল পরিষ্কার করার দিন। ছোট বোন হাঁটতে হাঁটতে একটি গাছের সামনে দাঁড়িয়ে পড়ে আর অদ্ভুতভাবে গাছটিকে দেখতে থাকে। ইয়াড ও ইয়াম কে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সেখান থেকে চলে যায়। ইয়াড ও ইয়ামও গাছের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তারপর দেখানো হয় ইয়াড ক্লাসরুম পরিষ্কার করছে। তখন ইয়াম সেখানে আসে আর একটি ডেস্কে বসে একটি ছবি দেখতে থাকে। কাগজে ভয়ঙ্কর একটি ছবি আঁকা ছিল। ইয়াড ইয়ামকে বলে তুমি এখানে বসেছ কেন। ইয়াম জানতে চায় এটি কার ডেস্ক, কেই বা এরকম ভয়ঙ্কর ছবি এঁকেছে। ইয়াম আরেকটি কাগজ বের করলে দেখা যায় সেখানে নাটের নাম লেখা। এই ডেস্কটি আসলে নাটের ছিল। ইয়াড তাড়াতাড়ি ইয়ামকে নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। তিন বোনের বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ফেরার পথে তারা সেই বড় গাছটার নিচে ভয়ঙ্কর রূপের একজন মহিলাকে দেখতে পায়। তিন বোন দৌড়ে সেখান থেকে চলে আসতে থাকে। তখনই তাদের ভাই ইয়োট তাদের সামনে চলে আসে আর তাদেরকে ভয় দেখায়। ইয়াড বলে তুমি এভাবে ভয় কেন দেখালে, জানো না ইয়াম অনেক ভীতু। ইয়োট বলে আমি তোমাদের নিতে আসলাম আর তোমরা এভাবে কথা বলছো। আচ্ছা এখন বাড়ি চলো, বাবা তোমাদের জন্য অপেক্ষা করছে। বাড়ি ফিরলে বাবা জিজ্ঞাসা করে এত দেরি হলো কেন। ইয়াড বলে আজকে তার ক্লিনিং ডে ছিল। বাবা বলে আর এমন হলে স্কুল বন্ধ করে খেতে কাজ করতে নিয়ে যাবে। তখন ইয়োশ তাদের বাবার বকার হাত থেকে বাঁচাতে বলে আচ্ছা আমরা মেলায় যাবার জন্য আর দেরি না করি। তারা সবাই মেলায় এসে একসাথে প্রার্থনা করছিল। ইয়াড তার মাকে জিজ্ঞাসা করে আমাদের কেউ তো অসুস্থ নয়, তাহলে তুমি কার জন্য প্রার্থনা করলে। এতে তার মা কিছুই বলে না। ইয়াডের বাবা বলে তোমাদের প্রার্থনা শেষ হলে চলো। মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ ইয়াম অসুস্থ হয়ে পড়ে। ইয়াড বাবা মাকে তা জানাতে চাইলে ইয়াম না করে, কেননা এবার সে কোনোভাবেই ফেরিওয়েলে চড়া মিস করতে চায় না। তারপর তিন বোন ফেরিওয়েলে ওঠে। ফেরিওয়েল থেকে নিচে তাকালে একজন ভয়ঙ্কর মহিলাকে দেখতে পায়। মহিলাটি আঙুল দিয়ে কে দেখাচ্ছিল, কিন্তু ইয়াড নিচে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। ফেরিওয়েল থেকে নিচে নেমে ইয়ামও বলে সেও মহিলাটিকে দেখেছে। ইয়াড চারপাশে দেখে বলে আমি তো কাউকেই দেখছি না। তখন ইয়াম আবারও অসুস্থ বোধ করে। তখন সেখানে ইয়ামের বাবা মা আসে। ইয়ামের বাবা বলে কাল তাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। পরের দিন ডক্টর দেখানোর পর ইয়োশ বলে যে তার কিছুই হয়নি। তখন সেখানে তাদের বড় ভাই ইয়াক আসে। ইয়োশ ইয়াকের ওপর রেগেছিল, কারণ সে চলে যাওয়ায় বাবার ক্ষেতের সব কাজ তাকে একাই করতে হচ্ছিল। ইয়াক ইয়োশকে একটি লাইটার গিফট করে, কিন্তু ইয়োশ তা নিতে চায় না। ইয়াক বলে তুমি যখন আমাকে ঘৃণা করবে না তখন এটা ব্যবহার করো। তারা বাড়ি ফেরার পর সবাই ইয়াককে দেখে অনেক খুশি হয়। ইয়াক সবার মতের বিরুদ্ধে 2 বছর আগে সৈনিক হবার জন্য চলে গিয়েছিল। খাবার টেবিলে ইয়াকের বাবা তাকে অনেক কথা শোনাতে থাকে, কেননা তার বাড়ি থেকে চলে যাওয়ার ব্যাপারে কারোই মত ছিল না। ছোট ভাই বোনগুলো ইয়াককে ধন্যবাদ জানায় গিফট দেওয়ার জন্য, কিন্তু ইয়োশ জানায় না। ইয়াম ইয়াডকে নিয়ে ঘরে চলে যায়, কারণ ইয়ামের মাথা ব্যথা করছিল। রাতে হঠাৎ ইয়ামের ঘুম ভাঙে। ইয়াম দেখে জানালা খোলা। ইয়াম জানালা বন্ধ করে দিলে তা আবারও খুলে যায়। ইয়াম জানালা আবারও লাগাতে গেলে দেখা যায় একটি আত্মার মুখ থেকে রক্ত পড়ছে ইয়ামের হাতে। এর মাধ্যমে ইয়াম পজেসড হয়ে যায়
আর রান্নাঘরে চলে আসে। ইয়াড ইয়ামের পিছু পিছু এসে দেখে ইয়াম কিছু মচমচিয়ে খাচ্ছে। ইয়াম ও ইয়াড বিছানায় আসার পর ইয়াড ইয়ামকে জিজ্ঞাসা করে, তুমি কি খাচ্ছিলে? তখন অপর পাশ থেকে ফিস ফিসিয়ে কিছুর শব্দ শোনা যায়, আর ইয়াড ঘুমে বিছানায় পড়ে যায়। সকালে তাদের ফার্মের একজন কর্মী কাজ ছেড়ে চলে যেতে চায়। ইয়াকের বাবা কারণ জানতে চাইলে কর্মীটি কিছুই বলে না। কর্মীটি ইয়াককে বলে, আমি কারণ বলতে পারবো না, তুমি তোমার পরিবারের খেয়াল রেখো। এই কথা বলে লোকটি চলে যায়। ইয়াড ইয়ামকে বলে সে বাহিরে যাবে কিনা, আজ আবহাওয়া খুব সুন্দর। ইয়াম না করে আর ইয়াডের সাথে খারাপ ব্যবহার করে। যা শুনে তাদের মা সেখানে আসলে ইয়াম বলে ইয়াড তাকে বাহিরে যাবার জন্য জোর করছে। ইয়াডের মা ইয়াডকেই বকা দেয়। এই কারণে ইয়াড রাগ করে বাহিরে চলে আসে। তখন সেখানে আসে আর বলে, আজ কি আমি তোমার সাথে ঘুমাতে পারি? ইয়াড কারণ জানতে চাইলে বলে, কাল রাতে ইয়াম ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। এই বলে মাটিতে একটি ভয়ঙ্কর চেহারা আঁকতে নেয়। ইয়াড কে থামিয়ে বলে, আমি বুঝতে পেরেছি, তুমি আমার সাথে ঘুমিও। চলে যাবার পর ইয়াড মাটিতে আঁকা চেহারাটি মুছে ফেলে। ইয়াডের মা ইয়াডকে জিজ্ঞাসা করে সে এখনও তার ওপর রেগে আছে কিনা, আর বলে, আমি জানি ইয়াম নাটক করছে, কিন্তু ও তো অসুস্থ। ইয়াড বলে, ইয়াম কিছুক্ষণ সুস্থ থাকছে আবার কিছুক্ষণ অসুস্থ থাকছে, এমন কেন হচ্ছে? কিন্তু ইয়াডের মা তার কোনো কথাই পাত্তা দেয় না। ইয়াডের মা ইয়াডকে তার বোনদের খেয়াল রাখতে বলে বাহিরে চলে যায়। এইদিকে ইয়াক বলে, আমি বাড়িতে না থাকা অবস্থায় কি এখানে খারাপ কিছু হয়েছিল? ইয়োশ বলে, ডক্টর ইয়ামকে সুস্থ বললেও আমার মনে হয় না ইয়াম সুস্থ আছে। তখন সেখানে ইয়াড আসে আর ভাইদের জিজ্ঞাসা করে তারা কি কোনো ফিসফিসানির শব্দ শুনেছিল কিনা। সবাই না বলে। আজ রাতেও ইয়াড ইয়ামকে বাহিরে যেতে দেখে আর ভয়ঙ্কর সেই ফিসফিসানি শুনতে পায়। ইয়াড তার ভাইদের জাগাতে গেলে দেখে কেউই সেখানে নেই। ভয়ে ইয়াডকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ইয়াড কে আলমারির ভেতরে লুকিয়ে রাখে। তখন বাহির থেকে গুলি চালানোর শব্দ হচ্ছিল। ইয়াড বাহিরে এসে দেখে ইয়াক গুলি করছে। এরপর ইয়ামকে ঘরে এনে শুইয়ে দিলে ইয়ামের জ্ঞান ফিরে। ইয়াম জানতে চায় যে কি হয়েছে, কিন্তু ইয়াক কিছু বলে না। তারপর ইয়াড ইয়াকের কাছে জানতে চায় বাহিরে কি হয়েছিল। ইয়াক বলে তারা 3 ভাই বাহিরে ড্রিঙ্ক করছিল। ড্রিঙ্ক করতে করতে ইয়োশ ও ইয়োড ঘুমিয়ে পড়ে। তখন বাহিরের লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে আর ইয়াক ইয়ামকে বাহিরে যেতে দেখে। ইয়াক ইয়ামকে ডাক দিলে তখন ইয়াক ফিসফিসানির শব্দ শুনতে পায় আর অজ্ঞান হয়ে পড়ে যেতে নেয়। ইয়াক কোনো মতে কুপির আগুনের ওপর হাত রেখে নিজেকে জাগিয়ে তোলে। পরে ইয়োশ ও ইয়োডকেও জাগায়। তারা দেখে ইয়াম দাঁড়িয়ে আছে আর হঠাৎ ইয়াম অজ্ঞান হয়ে পড়ে যায়। সেখানে আশেপাশে একটি আত্মাকে দেখা যাচ্ছিল। ইয়াক সেই আত্মাটিকেই তখন গুলি করছিল। ইয়াক ইয়াশকে জিজ্ঞাসা করে সে এই ব্যাপারে কিছু জানে কিনা। ইয়াড বলে সেও এই আত্মাটিকে দেখেছে। এগুলো সেদিন থেকেই হচ্ছে যখন থেকে এই বড় গাছটির নিচে একটি কাঠের ঘর দেখা গিয়েছিল। পরের দিন ইয়াক ইয়াডকে বলে নাটের সাথেও ঠিক এমনটাই হয়েছিল। ইয়াড বলে ইয়াম ঠিক হয়ে যাবে তো? ইয়াক বলে আমরা কোনো না কোনো উপায় ঠিক বের করব, আর গতকাল যা হয়েছে তা বাবা মাকে বলার দরকার নেই। এই বলে ইয়াডকে কিছু টাকা দেয় আর বোনদেরকে নিয়ে খরচ করতে বলে। ইয়াক ইয়োশকে বলে সে ওঝা আনতে যাচ্ছে, সে যেন ফার্ম দেখে রাখে। ইয়োশ বলে তুমি যখন ছিলে না তখনও আমি ফার্ম দেখে রেখেছি, তোমার বলতে হবে না। ইয়াক তখন আবারও তার কাছে ক্ষমা চায় তাকে একা রেখে যাবার জন্য। তখন ইয়োশ ইয়াকের দেওয়া লাইটারটি ব্যবহার করে আর বলে তুমি ইয়ামকে সুস্থ করার ব্যবস্থা করো। ইয়াড ইয়ামকে ভাইয়ের দেওয়া টাকা দিতে গেলে ইয়াম বলে তার টাকা লাগবে না, সে ইয়ার্ডের সাথে বাহিরে যেতে চায়। আর দেখা যায় ইয়ামের আগের কোনো কিছুই মনে নেই। ইয়াড বলে তুমি রেডি হও, আমি মার সাথে কথা বলি। ইয়াম রেডি হতে থাকে। তখন দেখা যায় মেলার সেই মহিলাটি জানালা দিয়ে ভিতরে প্রবেশ করছে। মহিলাটি ইয়ামের মুখে হাত ঢুকিয়ে দেয় আর ইয়ামকে মাটিতে ফেলে উপরে উঠে বসে। মহিলাটি ইয়ামের একটি দাঁত উপড়ে নিয়ে তা নিজের মুখে দিয়ে দেয়। তখন ইয়ামের শব্দ শুনতে পায় ইয়াড ও তার মা। তারা ঘরে এসে মহিলাটিকে টেনে নামায় আর ইয়াডের মা তাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়। ইয়াক ওঝা স্যার পাফেনকে নিয়ে আসে। সে ইয়ামের সাথে কথা বলতে চাইলে ইয়াম অনেক রেগে যায় আর পাফেনের মুখে থুথু ছিটিয়ে দেয় আর বলে তুই আমার কিছুই করতে পারবি না।
কিছু করতে গেলে আমি তোকে পুরো খেয়ে ফেলবো। পাফেন বলে, তুই ছুঁয়ের আত্মা, যে কিনা জাহান্নামেও ঠাঁই পাবে না। তখন ইয়াম বলে, আমি ছুঁই না, ইয়াম। এ কথা বলেই কাঁথা মুড়ো দিয়ে শুয়ে পড়ে। ইয়াক জিজ্ঞাসা করে, এই ছুঁই কে? পাফেন বলে, সে কালো জাদু করে আত্মাদের বশ করত। এখন সে পাগল হয়ে গেছে। তাকে কোনো পরিবারের আশেপাশে দেখা গেলেই তাদের ক্ষতি হয়। পাফেন ইয়াককে নিয়ে জঙ্গলের সামনে আসে। এখানেই ছুঁই থাকে। দেখা যায় ছুঁই একটি পাতিলে তার রক্ত, ইয়ামের দাঁত ও বিভিন্ন জিনিসপত্র দিয়ে আত্মা বশ করার চেষ্টা করছে। ইয়াককে দেখা মাত্রই ছুঁই ইয়ামের দাঁতটি পাতিলে ফেলে দেয়। তা দেখে ইয়াক লাথি দিয়ে পাতিলটি ফেলে দেয়। ছুঁই তখন জিহ্বা বের করে অদ্ভুতভাবে হাসতে থাকে। আর একটি বাঁশে তার মাথা ঢুকিয়ে দেয়। বাঁশটি মাথার এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যায়। ইয়াক ছুঁয়ের এমন মৃত্যু দেখে অবাক হয়ে যায়, আর পাফেনের কাছে জানতে চায় এসব কি হচ্ছে। পাফেন বলে, এই আত্মাটির একটি শরীর চাই, যেখানে সে থাকতে পারবে, আর শরীরে প্রবেশ করার জন্যই সেই ব্যক্তির একটি দাঁত দরকার, যা আত্মাটি ইয়ামের কাছ থেকে নিয়ে নিয়েছে। তাই আত্মাটির এখন আর ছুঁয়ের শরীরের দরকার নেই। আত্মাটি হয়তো ইয়ামের শরীরকে বশ করে ফেলেছে। পাফেন আরও বলে, আমি যা করতে পারি করব, তবে আজ রাতে ইয়ামকে নজরে রাখতে হবে, যাতে তারা বুঝতে পারে ইয়াম পজেসড হয় কিনা। ইয়াক সবাইকে বলে তারা আজ রাতে জেগে থেকে ইয়ামকে পাহারা দিবে। রাত 2টা বাজে। ভয়ঙ্কর কণ্ঠে সেই ফিসফিসানি শব্দ শোনা যায়। ইয়াক আগুনে হাত রাখার মাধ্যমে জেগে থাকে, কিন্তু ইয়োশ ও ইয়োড ঘুমিয়ে পড়ে। এদিকে ইয়ার্ড তার হাত কামড় দিয়ে রাখে যাতে সে ঘুমিয়ে না পড়ে। ইয়াক ভাইদেরকে জাগানোর চেষ্টা করতে থাকে। তখন ইয়াম সেখানে আসে আর মুখ দিয়ে সেই ফিসফিসানির শব্দ করতে থাকে। ইয়াক আগুনে হাত রেখে জেগে থাকার চেষ্টা করে। তখন ইয়াম সেই আগুনটিও নিভিয়ে দেয়, যার ফলে ইয়াকও ঘুমিয়ে পড়ে, আর ইয়াম বাহিরে চলে যায়। ইয়ার্ড ঘর থেকে বেরিয়ে এসে ইয়াককে জাগিয়ে তোলে আর বলে ইয়াম বাহিরে চলে গেছে। ইয়াক কোনোভাবে ভাইদের জাগিয়ে বন্দুক নিয়ে বাহিরে আসে। তাদের সাথে তাদের বাবা মাও বাহিরে আসে। ইয়াক জানায় ইয়াম পজেসড হয়ে বাহিরে চলে গেছে। ইয়াক চিৎকার করে আত্মাটিকে ডাকতে থাকে। ইয়াকের বাবা মা তাকে থামতে বলে, এতে ইয়ামেরই ক্ষতি হতে পারে। তখন ইয়াক রেগে যায় আর তার বাবাকে বলে, তুমি আমাদের কথা কখনো ভাবনি। যা শুনে ইয়াকের বাবা তাকে চড় মারে আর বলে, ভূত বলতে কিছুই হয় না। তখন তাদের বাড়ির ওপর বৃষ্টির মতো ঢিল পড়তে থাকে, যা চাল ভেঙে ঘরে ঢুকে জিনিসপত্র ভেঙে যাচ্ছিল। ইয়াক বলে ঘরে আগুন জ্বালিয়ে রাখতে। তারা 3 ভাই ইয়ামকে খুঁজতে যাচ্ছে। ইয়াক ক্ষেত দিয়ে ইয়ামকে খুঁজতে থাকে। তখন এদিক ওদিক থেকে ইয়াক বলে কেউ ডাকতে থাকে। ইয়াক পিছনে ঘুরে গুলি চালালেই দেখে সে তার মাকে গুলি করেছে। ইয়াক মায়ের লাশ ধরে কান্না করতে থাকে। তখন লাশটি হেসে ওঠে আর ঘাড় ভেঙে ইয়াককে তাড়া করতে থাকে। কিছুক্ষণ পর ইয়াক আবার তার মাকে দেখে ভাবে এও হয়তো আত্মা। ইয়াক গুলি চালাতে নিলে ইয়োশ ইয়াককে আটকায় আর বলে, তুমি কি করছো? এটা আমাদের মা। অন্যদিকে দরজায় টোকা দিয়ে ইয়াম ইয়াটকে ডাকতে থাকে, কিন্তু ইয়াট দরজা খুলে না। তখন দরজা খুলতে গেলে ইয়াট ইকে থামায় আর বলে, ইয়াম কখনোই আমাকে ইয়াট বলে ডাকে না, এটা ইয়াম নয়। দরজার ওপার থেকে আত্মাটি বলে, তুমি দরজা না খুললে আমি নিজেই দরজা খুলে নিব। আর একটি চামড়া ছাড়া হাত দরজার পাশ দিয়ে ঢুকে দরজার খিল খুলে দেয়। ইয়াড ও ভয়ে চিৎকার করে চোখ বন্ধ করে বসে পড়ে। তখন তাদের মা দরজায় নক করে। ইয়াড দরজা খুললে দেখে আসলেই তাদের মা এসেছে। পরের দিন সকালে পাফেন একজন বড় ওঝা মিস্টার পুতকে নিয়ে আসে। ইয়াক তাকে ভিতরে আসতে বললে পুত বলে সে আগে বাহিরের চারিদিক ঘুরে দেখবে। মিস্টার পুত সবজি ক্ষেতের সামনে এসে বলে, ক্ষেতটি অনেক সুন্দর। এ কথা শুনে ইয়াক অনেক রেগে যায় আর বলে, আপনাকে আমার বোনকে দেখতে এনেছি, এসব ক্ষেত দেখতে নয়। মিস্টার পুত বলে, ধৈর্য ধরো, তোমাদের সামনে যা আসতে চলেছে তা ধৈর্য সহকারে বুদ্ধি দিয়ে পার করতে হবে। মিস্টার পুত তাদের ঘরের কাঠে একটি নকশা এঁকে দেয় আর ইয়ামের কপালে হাত চেপে ধরে, যার ফলে ইয়ামের চোখ লাল হয়ে যায়। ইয়াম অভিনয় করে তার মাকে বলে তার অনেক কষ্ট হচ্ছে। ইয়ামের মা কারো কোনো কথা না শুনে ইয়ামকে জড়িয়ে ধরে আর মিস্টার পুতকে চলে যেতে বলে। তখন ইয়ামের বাবা একটি লাঠি নিয়ে ইয়ামকে মারতে আসে। এতে বোঝা যায় আত্মাটি পরিবারের সবাইকেই কন্ট্রোল করছে।
মিস্টার পুত বাড়ির সামনে থাকা একটি বাঁশঝাড় কেটে ফেলতে বলে। ইয়াক বাঁশঝাড়টি কাটতে গেলে ইয়াকের বাবা মিস্টার পুতকে বলে, আমার মেয়ে অস্বাভাবিক আচরণ করছে, তার মানে এই না যে আমরা আপনার সব কথা বিশ্বাস করব। তখন মিস্টার পুত বলে, শুধু ইয়াম না, আপনিও অস্বাভাবিক আচরণ করছেন, যা ওই আত্মাটি করছে। একটু আগে আপনি আপনার মেয়ের সাথে পাগলের মতো ব্যবহার করছিলেন। এইসব কথা শুনে ইয়াকের বাবা বুঝতে পারে মিস্টার পুত ঠিক বলছে। ইয়াক তার বাবাকে বলে, আমরা যা করব ইয়ামের ভালোর জন্যই করব, আর এই বাঁশঝাড় কাটার পর যদি সেখানে কিছু না পাওয়া যায় তাহলে আমি তোমার সব কথা শুনব। তারপর ইয়াক সহ 3 ভাই বাঁশঝাড়টি কেটে ফেলে। বাঁশঝাড়টি কাটার পর সেখান থেকে খুব বিশ্রী গন্ধ আসছিল। ইয়াক তার শার্টটি খুলে নাক চেপে বাকি থাকা বাঁশগুলোও কাটতে থাকে। অনেক বাঁশ কাটার পর সেখানে কিছু অর্গান পড়ে থাকতে দেখা যায়। মিস্টার পুত বলে, এইসব অর্গান আত্মাকে হোস্টের সাথে কানেক্ট করে রাখে। মিস্টার পুত বলে এগুলো পুড়িয়ে ফেলতে। তখন সেখানে ইয়াম চলে আসে। ইয়াম রাগান্বিত কণ্ঠে মিস্টার পুতকে বলে, তোকে এর জন্য মরতে হবে। মিস্টার পুত ইয়ামের কপালে আঙুল চেপে ধরে আর সবাই ইয়ামকে মাটিতে শুইয়ে চেপে ধরে রাখে। ইয়াক অর্গানগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তখন দেখা যায় ইয়ামের শরীর থেকে আত্মাটি চলে গেছে আর ইয়াম অজ্ঞান হয়ে যায়। মিস্টার পুত ইয়ামকে সুস্থ করে তোলার জন্য তাকে হসপিটালে নিয়ে যেতে বলে। ইয়োশকে বাড়িতে তাদের বাবা ও ইর সাথে রেখে সবাই ইয়ামের সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। সাথে মিস্টার পুত বলে, এই আত্মা অনেক খারাপ, অনেক আগে থেকেই এই আত্মা এখানে এসেছে। ইয়াক বলে, এই আত্মা ইয়ামকে কেন টার্গেট করেছে? মিস্টার পুত বলে, ইয়াম হয়তো কখনো মৃত্যুর মুখোমুখি হয়েছিল। ইয়ামের মা বলে, ছোটবেলায় তার একবার ম্যালেরিয়া হয়েছিল আর ইয়াম সেবার মরতে মরতে বেঁচে গিয়েছিল। মিস্টার পুত বলে, হসপিটালে যাওয়া খুব সহজ হবে না, কোনো কিছু বিশ্বাস করবে না, আর আমার দেওয়া পবিত্রগুলি সঠিক সময়ে ব্যবহার করবে। ইয়াক দেখে গাড়িতে কেউ নেই, শুধু সে বসে আছে। ইয়াক বাহিরে নাটের আত্মাকেও দেখতে পায়। আত্মাগুলো ইয়াককে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু ইয়াক অনেক সাহসের সাথে গাড়ি চালাচ্ছিল। ইয়ার্ডের মাথার ওপর রক্ত পড়লে ইয়ার্ড ওপরে তাকিয়ে দেখে নাটের আত্মা দাঁড়িয়ে আছে, যা দেখে ইয়ার্ড ভয়ে আটকে ওঠে। পাফেন বলে চোখ বন্ধ করে নিতে। এইদিকে ইয়াক রাস্তায় তার পুরো পরিবারকে দাঁড়িয়ে থাকতে দেখে। ইয়াক বুঝতে পারে এইসব সত্যি নয়। ইয়াক গুলি চালায় ও তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে আসে। সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ইয়াম তখন ইয়াকের দিকে তাকিয়ে সেই ফিসফিসানির শব্দ করতে থাকে। ইয়াক অনেক চেষ্টা করে নিজের চোখ খোলা রেখে গাড়ি চালাতে থাকে। মিস্টার পুত ইয়ামের কপালে তার আঙুল চেপে ধরতে গেলে ইয়াম মিস্টার পুতের আঙুল কামড় দিয়ে কেটে ফেলে আর স্টিয়ারিং ঘুরিয়ে একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে। ইয়াকের জ্ঞান ফিরলে দেখে গাছের একটি ডাল ঢুকে মিস্টার পুত মারা গেছে, আর ইয়াম সবার অচেতন শরীর টেনে নিয়ে এক জায়গায় রাখছে। ইয়াম ইয়াককে দেখে বলে, তুমি এখনো বেঁচে আছো? ইয়াক তার বন্দুকটি খুঁজতে থাকলে ইয়াম বলে, তুমি কি এটা খুঁজছো? ইয়াম বলে, আমি তো শুধু তোমার বোনের শরীরটাই চেয়েছিলাম, কিন্তু এখন তোমরা সবাই মরবে। এই কথা বলে ইয়াম পাফেনকে গুলি করে। ইয়াক ইয়ামকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? ইয়াম বলে, তোমার মতো ভাইকে কিভাবে বিশ্বাস করব? এই কথা বলে ইয়াম বলে, কাকে আগে মারব, তোমার মাকে, ভাইকে? ইয়াম ইয়াককে গুলি করতে নিলে ইয়াক বলে, আগে আমাকে মারো। ইয়াম ইয়াককে গুলি করতে নিলে ইয়াক আঙুল দিয়ে ইশারা করে ইয়াককে মিস্টার পুতের ছুরিটি দেখায়। ইয়াক ছুরিটি ইয়াককে দেয় আর ইয়াক ছুরিটি ইয়ামের হাতে ঢুকিয়ে দেয়। আর সাথে সাথে ইয়াম মুখ দিয়ে কালো রঙের তরল কিছু বের করে। আত্মাটি ইয়ামের শরীর ছেড়ে দেয় আর বাহিরে এসে পড়ে। আত্মাটি ইয়াককে আক্রমণ করতে নিলে ইয়াক আত্মাটির মুখে বন্দুক ঢুকিয়ে গুলি করে দেয়, আর আত্মাটি হাওয়ায় মিলিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় ইয়ামকে নিয়ে তারা হসপিটালে আসে আর ইয়াম স্বাভাবিকভাবে ইয়ার্ডের সাথে কথা বলছে। ইয়াম জিজ্ঞাসা করে তার কি হয়েছিল। তার মনে হচ্ছে সে অনেক দিন ঘুমিয়েছিল। ইয়ার্ড কান্না করে দেয় আর বলে, বাড়ি চলো, তোমাকে সব জানাবো। হসপিটালে ইয়ার্ড ইয়াককে জিজ্ঞাসা করে, তুমি সব জানতে তাই না, তাই তুমি বাড়িতে এসেছিলে? ইয়াক বলে, মা আমাকে চিঠিতে সব বলেছিল। রাতে আবারও ইয়াম অস্বাভাবিক আচরণ করে। ইয়াম নিজের একটি দাঁত উপড়ে ফেলে আর ইয়োটকে বলে, বিদায় বোন। এই কথা বলে ইয়ামেরও নাটের মতো অস্বাভাবিক মৃত্যু হয়। ইয়ার জানালা দিয়ে বাহিরে তাকিয়ে সেই আত্মাটিকে দেখতে পায়।
ইয়ামের শেষ কাজের পর ইয়াক গাছের সামনে থাকা সেই কাঠের ঘরটি ভেঙে আগুন লাগিয়ে দেয় আর বলে এটাই শেষ না। তখন ইয়াকের চোখে সেই আত্মাটির প্রতিচ্ছবি দেখা যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটির নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।